ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের গৌরব গাঁথা বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ১.৫ দশকের গুম খুনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে বলেন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচারমুক্ত বাংলাদেশের লক্ষ্য। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধের ডাক দেবার পাশাপাশি টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও বলেন নোবেলজয়ী ইউনূস। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের কথা। আন্দোলনে স্বৈরাচারী শক্তির হাতে প্রায় ৮০০রও বেশি নিরীহ জনগণ জীবন দিয়েছে জানিয়ে বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠনের কথা ভাষণে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের কথা জানিয়ে বিগত ১.৫ দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে কাজ চলছে বলে জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত ১.৫ দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পুরো বিশ্বে ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন জরুরি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ৫০ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে আছে জানিয়ে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজের ভূমি রাখাইনে ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ডক্টর ইউনূসের 5 দিনের যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও বিশ্ব নেতাদের সাথে ডক্টর ইউনূসের যেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন হলে বাংলাদেশ যে বহুদূর এগিয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। ফরিদ আলম,
এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহ এর স্মরণ সভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গা পূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। সারা জীবন কাপাসিয়াবাসীর পাশে তিনি ছিলেন। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনারা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে গিয়ে দলের সাথে ইনসাফ করেনি শেখ হাসিনা। দেশে ফিরে এসে তাকে বিচারের মুখোমুখি হবারও আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে সুধী সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উন্মোচন এবং বিচার দাবি করেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছেন। এর আগে সকালে সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন, এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাদের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মুসলিম সাংবাদিক
মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনের যারা দলীয় প্রভাবে কাজ করত সেই ঠিকাদাররাও, যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এজন্য খানাখন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর এলাকার বাসিন্দারা। রনি রায়হানের ছবিতে আরো জানাচ্ছেন নাজিবুর রহমান। রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে, তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ। আমাদের ছেলেমেয়েরা এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারেন না। যারা এই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয়। চিপা চাপা ওদিক যত রাস্তা আছে মামা, একবারে এত করে কাটছে মামা, বন্ধ করে না, এত কষ্ট হয় আমাদের, আমরা ইনকাম করতে পারি না। এমন সমস্যা আছে মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে। এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে এসছে। একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে, আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপে, যেটা অ্যাজ পার পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে, সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার। এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয়, তাহলে সেটা হবে। কাজের যারা যখন আমরা বন্টন করব, অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে দেওয়া উচিত, আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন পরবর্তীতে কালো তালিকা ভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত। অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
2009 সালের পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 3টায় শহরের পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখবেন। তিনি জানান, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলা সহ দেশের দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। 2009 সালের পর বিএনপি ঝিনাইদহে বড় কোনো সমাবেশ করতে পারেনি। বিএনপির এই সমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান ঝিনাইদহের নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব দেয়া হয়েছে। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, ভারতের বিষয়ে তাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চান তারা। চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির ডাক্তার শফিকুর রহমান। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়। 2023-2024 অর্থ বছরে 907.58 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যেখানে 6,54,893 মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছিল। তারপরও রাজস্ব আদায় বেড়েছে 275.86 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের দাবি, কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে আরও বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। রাজস্ব আদায় বেড়ে দাঁড়াবে কয়েক গুণ। সাতক্ষীরা প্রতিনিধি SM জিন্নার পাঠানো রিপোর্ট। 16টি পণ্য নিয়ে শুল্ক স্টেশন হিসেবে 1996 সালে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 2013 সালে ওয়্যারহাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। ব্যবসায়ীদের দাবির মুখে গত 29 আগস্ট গুঁড়া দুধ ছাড়া আমদানিকৃত সকল পণ্যের অনুমতি দেয় NBR। এরপর থেকে আপেল, পেঁয়াজ, মাছ, ফল, পাথরসহ সব ধরনের পণ্য আমদানি রপ্তানিতে গতি বাড়ে বন্দরে। বেনাপোল বন্দরের ন্যায় ভোমরা বন্দরে ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্রাকের সঠিক ওজন মাপার ফলে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের। এখানে আমরা সার্ভিসটাও ভালো পাই এবং সরাসরি আমরা ঢাকা অথবা চিটাগাঙে কাঁচামাল পণ্যবাহী ট্রাকগুলো বাজারজাত করতে পারি। বেনাপোলে যে গাড়িগুলো ঢোকে তার কিন্তু একটা সিরিয়াল আছে, আর আমাদের যে ফলের গাড়িগুলো ইন্ডিয়া থেকে ঢোকে সেগুলো কিন্তু কোনো সিরিয়াল নেই কাঁচামালের ক্ষেত্রে। এই পোর্ট দিয়ে কোনো পণ্য ঢুকলে 6 থেকে 7 ঘন্টার ভিতরে আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। বন্দরে উন্নত মানের কাস্টমস হাউস, শেড ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। এগুলো সম্পন্ন হলে ভোমরা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে আরও গতি আসবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। গত 8 মে থেকে আমাদের ওজন স্কেল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, অটোমেশন পদ্ধতিতে পণ্যের ওজন গ্রহণ কার্যক্রম সম্পাদিত হচ্ছে। এই ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের ওজন কারচুপি করার বা ওজন কম বেশি দেখানোর কোনো সুযোগ নেই। সকল পণ্য প্রবেশের অনুমোদন পাওয়ার পরে এখনো পর্যন্ত এখানে সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য না হওয়ার পরেও এখানে রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলসি স্টেশনটা একটা সবচেয়ে দ্বার খুলে গেছে এই বঙ্গের। এখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা খুব কাছে থাকা হয়, ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে ঝুঁকতেছে। সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে। ফলে চলতি অর্থ বছরের তুলনায় আগামীতে আরও বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। NTV নিউজ ডেস্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার সাথে সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনে যারা দলীয় প্রভাবে কাজ করত সেই ঠিকাদাররাও, যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এর ফলে খানাখন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর এলাকার বাসিন্দারা। রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান।
রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে, তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ। আমাদের ছেলেমেয়েরা এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারেন না। যারা এই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয়। চিপা চাপা ওদিক ওদিক যত রাস্তা আছে মামা, একবারে এত করে কারণ কাটছে মামা, বন্ধ করে না, এত কষ্ট হয় আমাদের, আমরা ইনকাম করতে পারি না। এমন সমস্যা আছে মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে। এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে এসছে। একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে, আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপে, যেটা অ্যাজ পার পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে, সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার। এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয়, তাহলে সেটা হবে। কাজের যারা যখন আমরা বন্টন করব, অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকেই দেওয়া উচিত। আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন, পরবর্তীতে কালো তালিকা ভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত। অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন মত ও দর্শনের ওপর অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষপূর্ণ আচরণ নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্মোহভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়া নাসরিন দেশের 3টি বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ হিংস্রতায় 3 জন এবং অপরাধীদের হাতে সেনা কর্মকর্তা নিহত হওয়া এবং পার্বত্য চট্টগ্রামে ভিন্ন জাতিসত্তার মানুষ হত্যার ঘটনার কথা উল্লেখ করেন। যারা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন তাদেরকে খুব দ্রুত থামানো না গেলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, ভারতের বিষয়ে তাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলে মিশে কাজ করতে চান তারা। চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির ডাক্তার শফিকুর রহমান। 2009 সালের পর ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলাসহ দেশের দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। আশেপাশের জেলা থেকেও আসে নেতাকর্মীরা। মানুষের অধিকারে বিশ্বাস করেন। তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র
জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি আমরা তার কাছে যাচ্ছি। খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? জোর পাওয়া যায় না, কথায় জোর নাই। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না? আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে। কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? এই প্লিজ, কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, ভাইয়া প্লিজ, অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না, তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে বের হয়ে আসছি তো, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না, তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে। শুনছিলাম ফখরুলের বক্তব্যের অংশবিশেষ। অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে, ফলে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খোলা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের নিম্নাঞ্চলের দু একটি এলাকার রাস্তাঘাটেও পানি উঠেছে, এতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে, এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নদীর আশেপাশে নিম্নাঞ্চলের 37টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়েছে কয়েক হাজার মানুষ। ফসলি জমি এবং সড়কে পানি ওঠায় মানবেতর জীবনযাপন করছে চরাঞ্চলের মানুষ। গণহত্যার বিচার যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, তাই ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে সবাইকে প্রশিক্ষণের জন্য জাতিসংঘের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা চাইব যারা সৎ, যারা দক্ষ, সাহসী
টেকনিক্যাল এই সমস্ত বিষয়গুলো বুঝবেন, এরকম বিচারকই সেখানে নিয়োগ দেওয়া হবে। কোর্টটা বাংলাদেশি, তো আইনটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এইটার অধীনে কিভাবে বিচার করা যায় কিন্তু কারোর অভিজ্ঞতা নাই। আমরা যারা অতীতে ডিফেন্সে কাজ করেছি তাদের ছাড়া বাকিদের কারোরই অভিজ্ঞতা নাই। আমরা বলেছি সবাইকে তোমরা ট্রেন আপ করো, যাতে তোমরাই এক প্রশ্ন না তুলতে পারো যে তোমরা আইন কানুন না জেনে বিচার করেছো। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়। 2023-24 অর্থবছরে 907.58 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যেখানে 6,54,893 মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছিল। তারপরও রাজস্ব আদায় বেড়েছে 275.86 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের দাবি, কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে আরও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, রাজস্ব আদায় বেড়ে দাঁড়াবে কয়েক গুণ। সাতক্ষীরার প্রতিনিধি SM জিন্নার পাঠানোর রিপোর্ট। 16টি পণ্য নিয়ে শুল্ক স্টেশন হিসেবে 1996 সালে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 2013 সালে ওয়্যারহাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। ব্যবসায়ীদের দাবির মুখে গত 29 আগস্ট গুড়া দুধ ছাড়া আমদানিকৃত সকল পণ্যের অনুমতি দেয় NBR। এরপর থেকে আপেল, পেঁয়াজ, মাছ, ফল, পাথরসহ সব ধরনের পণ্য আমদানি রপ্তানিতে গতি বাড়ে বন্দরে। বেনাপোল বন্দরের ন্যায় ভোমরা বন্দরে ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্রাকের সঠিক ওজন মাপার ফলে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের। এখানে আমরা সার্ভিসটাও ভালো পাই এবং সরাসরি আমরা ঢাকা অথবা চিটাগাঙে কাঁচামাল পণ্যবাহী ট্রাকগুলো বাজারজাত করতে পারি। বেনাপোলে যে গাড়িগুলো ঢোকে তার কিন্তু একটা সিরিয়াল আছে, আর আমাদের যে ফলের গাড়িগুলো ইন্ডিয়া থেকে ঢোকে সেগুলো কিন্তু কোনো সিরিয়াল নেই কাঁচামালের ক্ষেত্রে। এই পোর্ট দিয়ে কোনো পণ্য ঢুকলে 6 থেকে 7 ঘন্টার ভিতরে আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। বন্দরে উন্নত মানের কাস্টমস হাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। এগুলো সম্পন্ন হলে ভোমরা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে আরও গতি আসবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। গত 8 মে থেকে আমাদের ওজন স্কেল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, অটোমেশন পদ্ধতিতে পণ্যের ওজন গ্রহণ কার্যক্রম সম্পাদিত হচ্ছে। এই ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের ওজন কারচুপি করার বা ওজন কম বেশি দেখানোর কোনো সুযোগ নেই। সকল পণ্য প্রবেশের অনুমোদন পাওয়ার পরে এখনো পর্যন্ত এখানে সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য না হওয়ার পরেও এখানে রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলসি স্টেশনটা একটা সবচেয়ে দ্বার খুলে গেছে এই বঙ্গের। এখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা খুব কাছে থাকায় ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে ঝুঁকতেছে। সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে। ফলে চলতি অর্থ বছরের তুলনায় আগামীতে আরও বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। NTV নিউজ ডেস্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে। সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, ভারতের বিষয়ে তাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চান তারা। চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির ডাক্তার শফিকুর রহমান। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। 18 দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মেম্বার বাড়িতে সিল্ক এন্ড সুইং কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করে রাখে। সকাল 8টা থেকে শ্রমিকরা হাজিরা, বোনাস, টিফিন, বিল ওভার টাইম, চাকরিচ্যুত না করা সহ 18 দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সাথে কথা বললে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের সাথে যৌথ ঘোষণার পর অধিকাংশ কারখানা উৎপাদনে ফিরেছে। তবে বন্ধ থাকা পোশাক কারখানা খুলে দেয়া, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ন্যূনতম মজুরি বৃদ্ধি করে 22,000 টাকায় উন্নীত করার দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা অবরোধ করে। অবরোধের কারণে বাইপাইল আব্দুল্লাপুর সড়কের জিরাবো এলাকায় যান চলাচল বন্ধ থাকে। ছাত্র জনতা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর নগরীর 4 জনের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সকালে নগরীর জুম্মা পাড়ায় কলা বিক্রেতা নিহত মেরাজুল, আব্দুল্লাহ আবু তাহির, শালবন মিস্ত্রি পাড়া নিহত সাজ্জাদ ও গণেশপুরের নিহত মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল যান। নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া সরকারের সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়। বরিশালে অনুষ্ঠিত হলো মার্শাল প্রেজেন্ট হাসর অডিশন পর্ব। সকালে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন অডিশন পর্বে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীরা। বরিশাল অঞ্চলের কয়েকশো প্রতিযোগী অডিশন রাউন্ডে অংশ নেয়। জনপ্রিয় এই রিয়েলিটি শোতে এবার সিজন 7-এ অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা ইশতিয়াক নাসির, শাওন মজুমদার এবং সুষমা সরকার। বরিশাল থেকে 5 জন প্রতিযোগী রাজধানী ঢাকায় পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন আয়োজকরা। ডেজার্ট তৈরির দক্ষতা করতে চট্টগ্রাম থেকে শুরু হলো দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। অনুষ্ঠানটির আয়োজন করেছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ডেজার্ট একাডেমি। চট্টগ্রামের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন 2 শতাধিক নারী। উদ্যোক্তারা জানান, মহিলারা গৃহস্থালির কাজের পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হিসেবে কিছু করতে পারে, সেই লক্ষ্যে এই আয়োজন। এর আগে অনলাইনে ব্যাপক সাড়া পাওয়ার অফলাইনে প্রশিক্ষণ শুরু করা হলো, যা পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। এ ধরনের আয়োজন উদ্যোক্তা সৃষ্টিতে সুফল বয়ে আনবে বলে আশা অংশগ্রহণকারীদের। 378 কোটি 66 লাখ টাকা ব্যয়ে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন। সকালে নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শনে আসেন রেলওয়ের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়েল গেজ রেল লাইনের কার্যক্রম নতুন করে আবার দরপত্রের মাধ্যমে শুরু করা হবে। সাভার ও আশুলিয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন এবং উৎসব মুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজা মণ্ডপে পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে সাভারে বিরুলিয়ার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দলের নেতারা। এ সময় দলটির পক্ষ থেকে 13টি মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু সহ সহযোগী সংগঠনের নেতারা। Dr. Yunus has vowed before the world to bring about free, fair and participatory elections in New Bangladesh. আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। BNP Acting Chairman Tariq Rahman has said only people's elected government can ensure public safety, continuous development. He made the remarks while virtually addressing a Jhinaidaho BNP rally at Paira Chottor in the afternoon.
The BNP massive rally was held after 2009 in ঝিনাইদহ. The BNP acting chairman said history won't forgive no one if they can't evaluate the sacrifice of the students and people. Tareq Rahman demands unveiling an election roadmap alongside the state reform process. যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের অধিকারে বিশ্বাস করেন, তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। Jamaat Islami Amir Dr. Shofiqur Rahman has said the responsibilities were endorsed on the interim government through forming unity against the fascism and autocratic regime. He said this in Chuadanga today. চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন, আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। জনগণের নির্বাচিত সরকারই কেবল দেশের উন্নয়নের ধারাবাহিকতা, জনগণের নিরাপত্তা ও প্রাত্যহিক সেবা নিশ্চিত করতে পারে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ সফল হবে। ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমানকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং স্বৈরাচার সরকারের সময়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের স্মরণে ঝিনাইদহ জেলা বিএনপি এক গণসমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেয়। আশেপাশের জেলা থেকেও এই সমাবেশে নেতাকর্মীরা যোগ দেয়। সমাবেশটি আসলে জনসভায় রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দলের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। ছোট ছোট সমস্যা একসময় বৃহদাকার ধারণ করে বর্তমান সরকারের সামনে চলে আসতে পারে বলে উল্লেখ করেন তারেক রহমান। রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার কাজে মনোনিবেশ করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে তাদের রোডম্যাপ প্রকাশ করবে বলে জানালেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জুলাই আগস্টের গণহত্যার অভিযুক্তরা যে যেখানেই থাকুক তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা এ হাসান হারিফ বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর BIISS মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের এই আলোচনা।
কি আইনের আওতায় এনেছে। বক্তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার দোষীদের বিচারের কার্যকর উদ্যোগ নেয়ার পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নামের তালিকা প্রকাশ হওয়া উচিত। যারা এখন পর্যন্ত আমরা জানি যে সেনাবাহিনী বলছে নাই, আমার কাছে সব চলে গেছে, কোন জায়গায় গেছে জানি না, ওনার কাছ থেকে কতজন ছিল এবং ওনার কাছে কিভাবে বের হলো, এই দুটো জিনিস রিপোর্ট আমাদের জানার দরকার। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সবার মতামত নিয়েই বড় ধরনের সংস্কারগুলো করা হবে। 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে। অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোডম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোডম্যাপ হবে। মাত্র 2 মাস, এখনো ব্যাপারটা হলো কনসলিডেশনের ব্যাপার আছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রসঙ্গেও কথা বলেন এম শাখাওয়াত হোসেন। In one word, it was a draconian government and it was a draconian. আমি তো মনে করি all these people নিয়ে আসার দরকার নেই, in absentia they should be tried. তিনি আরও জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। নৌকা হবে, আমি তো নৌকা ছেড়ে জাহাজ চালাই। I'll just change. Tomorrow inshallah I will see that I have suggested change. এটার নাম হবে জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। অন্যদিকে সিরডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে আরেক উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, নির্বাচনকে স্বচ্ছ করতে নির্বাচন প্রক্রিয়াকেই উন্নত করতে হবে। নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে, দলীয় কন্ট্রোল ওভার দি ইউনিয়ন পরিষদ ইলেকশন, উপজেলা ইলেকশন, জেলা পর্যায়ে যে ইলেকশন হয় সেগুলি থেকে মুক্ত করতে হবে, তবে এটা সম্ভব হবে। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ দেন বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। 14 মাস পর এই নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, রপ্তানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবে। পাশাপাশি রপ্তানি শুল্কের হার কমানো হয়েছে, বর্তমানে তা 10% নামিয়ে আনা হয়েছে। চাল রপ্তানির দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত। প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ চাল কেনা বেচা হয় তার 40% যায় ভারত থেকে। গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে দ্রুত ভারতের কাছে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে এই আহ্বান জানান তিনি। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট, সাথে ছিলেন গাজীপুরের নাসির আহমেদ। গার্মেন্টস ও ঔষধ শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিরোধ ও শ্রমজীবী মানুষের নিয়মিত বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল। শিল্পাঞ্চল সহ গাজীপুরের সর্বস্তরের শ্রমজীবী মানুষের স্রোত নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয় কলেজ প্রাঙ্গণ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র রুখতে শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ভারতের কাছে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেন তিনি। আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির চেষ্টা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে লড়াইটা করেছি গত 15-16 বছর ধরে, লড়াইটার সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছি। আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। মালিক শ্রমিকদের আলাপ আলোচনার মাধ্যমে গার্মেন্টস শিল্পের সংকট নিরসনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, কোনাবাড়ি, গাজীপুর।
স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের যে গতিতে চিকিৎসা দেওয়ার দরকার ছিল তা হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। রাজধানীর পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। আহত এবং শহীদদের তালিকা এখনো কেন হচ্ছে না প্রশ্ন করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করা, কিন্তু এই উদ্যোগে ঘাটতি দেখতে পাচ্ছেন বলে জানান মাহমুদুর রহমান। আহত ব্যক্তি এবং শহীদদের পরিবারের সুব্যবস্থা না হলে এই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। আর একটা দেখলাম দিনমজুরের ছেলে পা হারিয়েছে, তার সামনে কি ভবিষ্যৎ। আরেকজন দেখলাম এক বিধবা মায়ের সন্তান, একমাত্র সন্তান, তারও পা কেটে ফেলতে হয়েছে। আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি। আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই।